স্পিড ম্যাটার্স পারফরমেন্স অপটিমাইজেশন টেকনিক্স আলোচনা করতে আসছেন রিজওয়ান হোসেন ভাইয়া, ফাউন্ডার মাউন্টস্ট্যাক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই, স্পিড ম্যাটার্স একটা ওয়েবসাইটের নর্মালি যখন আমরা স্পিডের কথা বলি তখন আসলে 70 থেকে 80% বা 90% তো অ্যাকচুয়ালি ব্যাকএন্ড থেকেই হ্যান্ডেল করা হবে। যখন ফর এক্সাম্পল মিলিয়নস অফ রিকোয়েস্ট আসবে বা মিলিয়নস পাতে যখন মাল্টিপল থাউজেন্ডস অফ রিকোয়েস্ট আসবে তখন কি হয়, ব্যাকএন্ড থেকেই হ্যান্ডেল করতে হয়, সার্ভারকে স্কেল করতে হয়, লোড ব্যালেন্সিং করতে হয়। কিন্তু ফ্রন্ট এন্ডেও অনেকগুলো কাজ আছে যে কাজগুলো করা দরকার। আমরা এমনটা অনেক সময় দেখি যে কোনো ওয়েবসাইটে গেলাম অ্যান্ড ওয়েবসাইটটা লোডই নিচ্ছে অনেক সময় ধরে, অনেকক্ষণ ধরে লোড নিতে থাকে। তো সেই জিনিসগুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? আমি আজকে এখানে কোনো রকেট সায়েন্স আলোচনা করব না, খুব আহামরি কোনো ইঞ্জিনিয়ারিং বা ওরকম কিছু না, বাট আমরা কিছু টিপস শেয়ার করব, কিছু টেকনিক দেখব যেগুলোর মাধ্যমে খুব অল্পতে খুব সহজে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের স্পিডটাকে অনেকটা বাড়িয়ে নিতে পারি। সো প্রথমে নিজেকে পরিচয় করিয়ে দিই। আমি যেহেতু বিরাট কোহলি না, সচিন টেন্ডুলকারও না, সো স্বাভাবিক কথা, কেউ আমাকে চিনবে না। ভাই, আমি হচ্ছি রিজওয়ান হোসেন আমার নাম। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি, মূলত ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার। বাট আমি নিজেকে জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনিয়ার বলি, বিকজ আমি সবসময় জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করি। সো লেটস স্টার্ট। প্রথমত এরকম হয়, আমাদের কাছে একটা ব্রাউজার থাকে অ্যান্ড এখানে সার্ভার আছে। খুব স্বাভাবিকভাবে যদি বলি একটা এসটিটিপি রিকোয়েস্টের কথা, তাহলে একটা রিকোয়েস্ট হয় অ্যান্ড একটা রেসপন্স যাবে। অনেক সময় এরকম হয় যে রেসপন্স যেতে যদি 10 সেকেন্ড সময় লাগে, তাহলে কি করি আমরা? আমরা স্বাভাবিকভাবে কি করি, আমরা একটা লোডার দিয়ে দিই। আমরা ডেভেলপাররা খুব কমন সেন্স খাটিয়ে আমরা খুব স্বাভাবিকভাবে একটা লোডার বসাই দিই। বাট এই 10 সেকেন্ড, বা এটা আমি একটু বেশি বলে ফেলছি, হয়তো এত সময় লাগে না, 4-5 সেকেন্ড টাইম, কিন্তু এত সময় কেন নেয়? বিকজ যে রেসপন্সে ডেটা আসছে সেই ডেটার পেলোডের সাইজটা অনেক বড় হয়, অনেক বড়। তো সেই সাইজটাকে রিডিউস করতে হবে। অ্যান্ড অনেক সময় দেখা যায় আমরা সরাসরি ইমেজ নেই, আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারকে ইমেজটাকে ডাউনলোড করতে হয়। প্রত্যেকটা ফাইল, HTML ফাইল, CSS ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, ইমেজেস অ্যান্ড আদার ফাইলস টু, প্রত্যেকটা ফাইলকে ডাউনলোড করতে হয়। এই ডাউনলোড স্পিডটা আপনার ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করছে। সো সময় তো লাগবেই, সময় নিয়ে নেয়। যদি মাল্টিপল ইমেজ হয়, মাল্টিপল ফাইল হয়, তাহলে অনেক বেশি সময় নিয়ে নেয়। সো আমাদের যেটা প্রথম কাজ করতে হয় সেটা হচ্ছে ইমেজকে একটুখানি অপটিমাইজ করতে হয়। হ্যাঁ, সো রিডিউস করতে হবে ইমেজের সাইজটা। অ্যান্ড ইমেজ নিয়ে আমাদের হাতে কোনো 2 থেকে 3টা কাজ আছে, যে কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের সাইটটা যথেষ্ট ইনক্রিজ হয়ে যাবে স্পিডটা। তার প্রথম কাজ হচ্ছে, যদি আপনি ডিএসএলআর থেকে কোনো ছবি তুলবেন, দেখবেন যে ছবির সাইজ হয় 4 MB, 5 MB, 6 MB। আমি চেয়েছিলাম আমার আমার বিয়ের ছবি বসাই, কিন্তু আনফরচুনেটলি আই এম আনম্যারিড, সো বিয়ের ছবি বসাতে পারিনি। হ্যাঁ, সো ভাই কি করবো, গ্যালাক্সির ছবি দিয়ে দিলাম। ওকে, আমার ওয়াইফ কোথাও না কোথাও তো হবে গ্যালাক্সিতে। ফাইন, ওকে, জাস্ট কিডিং। সো যেটা করতে হবে, আমাদের কি করতে পারি, আমরা আমরা এর ছোট এর সাইজটাকে রিডিউস করে আনতে পারি। অ্যান্ড রিডিউস করার জন্য টাইনি পিএনজি বা এরকম কিছু সাইট আছে, যেই সাইটগুলো কি করা হয়, যে সাইটগুলো আলটিমেটলি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের, সরি ওয়েবসাইট না, ইমেজের সাইজটাকে 50 to 60% পর্যন্ত, ইভেন কোনো কোনো ইমেজের 80% পর্যন্ত এর সাইজটাকে কমিয়ে আনতে পারে। সো যেই ফাইলগুলো আছে ফর এক্সাম্পল 5 MB, এটা লেস দেন 1 MB হতে পারে। অ্যান্ড কিছু যদি ফাইল আছে 800 কিলোবাইট, সেগুলোর সাইজ কমে 200 or 300 কিলোবাইটও হতে পারে। সো সাইজটা ছোট হয়ে যাবে। যখন সাইজ ছোট হয়ে যাবে তখন যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা ডাউনলোড করতে পারবে খুব সহজে। তখন কি হবে, যে লোড টাইমটা আছে সেই লোড টাইমটা অটোমেটিক কমে আসবে। নাম্বার 2, ইমেজ। ইমেজে আমরা কি করতে পারি, ইমেজের মধ্যে আমরা লেজি লোডিং করতে পারি। এটা আরেকটা ফ্যাক্ট আছে, ব্রাউজার যদি ডেটা লোড নিচ্ছে, এরকম অনেক সময় হয় যে আমাদের যে ডেটাগুলো আছে, প্রথমে আমার উপরের যেই জায়গাটা আছে ওয়েবসাইটের উপরে কোনো ইমেজ নেই, স্ক্রল করে একটু যদি নিচে নামবো তখন আছে ইমেজ দেখাতে হবে। তো শুধু শুধু উপরের দিকে আমি কেমন ইমেজটাকে লোড করবো? সেই ক্ষেত্রে আমরা লেজি লোডিং করতে পারি। যখন আমরা স্ক্রল ডাউন আসবো ওই সময় ব্রাউজারটা এটাকে ফেচ করে নিয়ে চলে আসবে। দ্যাটস লেজি লোডিং। যেটা হচ্ছে যখন আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করি HTML এ, খুব সিম্পল ভাবে যদি লোডিং লেজি বলে দেই তাহলেই হয়ে যায়। অনেক সময় আমরা প্রায়োরিটি দিয়েও করতে পারি, অবশ্যই এটা এখন এক্সপেরিমেন্টাল আছে। প্রায়োরিটি ফেচিং, এটাকে আমরা হাই লো করতে পারি, বাট সেটা এক্সপেরিমেন্টাল, তাই এটা এখানে দেওয়া হয়নি। কিন্তু সেটার উপরে কাজ চলছে, সেটা হয়তো খুব শীঘ্রই চলে আসবে।
ফাইন, দেন একটা কোশ্চেন আছে, ডু ইউ নো সিডিএন? হাত তুলবেন প্লিজ। মাশাআল্লাহ, এখানে তো দেখি 50% জনগণ জানেন। ফ্যান্টাস্টিক। তো প্লিজ হাতটা রেজ করেন, আমি একজনকে প্রশ্ন করব। ওকে ভাই, আপনি। সিরিয়াল মেইন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আমার সেই স্টেডি কন্টেন্ট গুলা ওয়ার্ল্ডের বিভিন্ন লোকেশনে ওরা ডুপ্লিকেট করে রাখে। যখন আমার লাগে ক্যাশ করা থাকে একটু ফাস্টার যে কোনো জিও লোকেশন থেকে আমি ইউজারকে আমার স্টেডি কন্টেন্ট গুলো সাপোর্ট করে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, আপনি ঠিক বলেছেন। সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা কি করে, আমাদের যেই অ্যাসেট গুলো থাকে, যেগুলো স্ট্যাটিক অ্যাসেট, স্পেশালি আমাদের যে লোগো থাকে, আইকন থাকে অ্যান্ড কিছু ইমেজ আছে, সেই জিনিসগুলোকে আমরা সিডিএন দিয়ে ক্যাশ করতে পারি। ক্যাশ করলে কি হবে, পরবর্তী যত সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট আসবে সেই রিকোয়েস্টগুলোতে আমার ডেটা খুব দ্রুত ট্রান্সফার হবে অ্যান্ড খুব দ্রুত অ্যাক্সেসেবল হবে। চিন্তা করে দেখেন, আমার সার্ভারটা আছে, আমি সার্ভার ডিপ্লয় করেছি সিঙ্গাপুর ব্রাঞ্চে অ্যান্ড আমেরিকা থেকে কেউ অ্যাক্সেস করার চেষ্টা করছে। তখন কি হয়, আমার যে ডেটা ট্রান্সফার হয় সেটা কিন্তু 7 সমুদ্র পাড়ি দিয়ে ট্রান্সফার হয়। বিশাল বড় একটা ফ্যাক্ট, হ্যাঁ। তো এত বড় ফ্যাক্ট যাতে না হয়, এটা হয়তো একবার প্রথমবার ইনিশিয়াল লোডে একবার নিবে, বাট পরবর্তী যখন সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট আসবে অন্য ইউজারদেরকে দিয়ে, সেটা যাতে আমার ইউএসএরই কোনো একটা সার্ভারের দিকে, এজ সার্ভার যেটা, সেখানে গিয়ে অ্যাটলিস্ট যাতে স্টোর হয়ে থাকে। যদি এটা হয়ে থাকে, আমার ডেটা ট্রান্সফারটা খুব দ্রুত হবে, আমার ইমেজটা মেনলি। সো ইমেজটা খুব দ্রুত ডাউনলোড করতে পারবে ব্রাউজার অ্যান্ড সেটা শো করতে পারবে। ফাইন, এটা একটা খুব অনেক ইম্পর্টেন্ট একটা ট্রিক্স, ঠিক আছে? যদি এটা দিয়ে দিবেন, আপনার অ্যাপ্লিকেশনটা কয়েক টাইমস ফাস্টার হয়ে যাবে। ফাইন, দ্য নেক্সট ইজ, এখানে একটা দেখানো আছে উইথাউট সিডিএন অ্যান্ড উইথ সিডিএন। দেখানো আছে মাঝখানে কি আছে, সমুদ্র আছে। এই 7 সমুদ্র পাড়ি হয়ে আমাদের ডেটাকে ট্রান্সফার হতে হয়, তো ট্রান্সফার হতে সময় একটু বেশি নেবে। সো যদি এমনটা হয় যে আমরা উইথ সিডিএন যেটা আছে, এখানে দেখা যাচ্ছে যে আমরা ডেটাটাকে কি করতে পারি, ডেটাটাকে আমরা আশেপাশের কোনো একটা সার্ভারে স্টোর করতে পারি, সো দ্যাট খুব দ্রুত অ্যাক্সেসেবল হবে। ওকে, দ্য নেক্সট, রিডিউস ডেটা রিকোয়েস্ট। এটা আবার কি জিনিস? ডেটা রিকোয়েস্ট আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এটা। এখানে ধরুন, এখানে এই যে আমার ছবি আছে, আমার নাম আছে, দ্যাটস ইট, জাস্ট এইটুকু ইনফরমেশন আমার দরকার আছে। আমার ব্যাকএন্ড থেকে এইটুকু ইনফরমেশন যদি আমি ফেচ করে নিয়ে আসি, দ্যাটস এনাফ। কিন্তু আমরা সাধারণত ফ্রন্ট এন্ডে যেটা করি, আমি ইভেন জবে আমার অফিসে দেখেছি আমার কলিগরা এরকম কাজ করেছে, সেটা হচ্ছে কি, আমরা স্ল্যাশ ইউজার স্ল্যাশ আইডি দিয়ে দিই যে অমুক ইউজার ডেটাবেস থেকে অমুক আইডির ইউজারকে নিয়ে আসো। এখন ফ্যাক্ট হচ্ছে কি, ঝামেলা হলো যে এই ইউজারের এতগুলো ইনফরমেশন আছে, নেম আছে, ইমেজ আছে, এজ আছে, স্কিলস আছে, ইমেইল আছে, অ্যাড্রেস আছে, হ্যাঁ, আরো বহুত কিছু থাকতে পারে। ফর এক্সাম্পল হান্ড্রেডস অফ ইনফরমেশন আছে, কিন্তু এতগুলো ইনফরমেশন কি লোড নেওয়ার কোনো প্রয়োজন আছে আদৌ? আমি জাস্ট দেখাবো দুইটা ইনফরমেশন। সো আমরা কি করতে পারি, আমরা এই জায়গায় এতগুলো ইনফরমেশন যদি আনবো, তাহলে ব্যান্ডউইথ অনেক বেশি খরচ হবে এন্ড সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা স্লো হয়ে যাবে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা ফিল্ড সেট করতে পারি যে ভাই, আমার শুধুমাত্র নেম অ্যান্ড ইমেজ দরকার, আমার এত বেশি কিছু দরকার নেই। এমনটা দেখেছি যে ব্যাকএন্ডের ডেভেলপার যিনি আছেন, আমার নিজেরই অভিজ্ঞতা, আমি হচ্ছে ব্যাকএন্ড থেকে এগুলোকে ঠিকভাবে করে দিয়েছি, কিন্তু যে ফ্রন্ট এন্ডে জুনিয়র কাজ করছিল, সে হচ্ছে দেখা গেছে যে স্ল্যাশ ইউজার স্ল্যাশ আইডি দিয়েছে, সমস্ত ইনফরমেশন ফেস করছে। পরবর্তীতে বলে বোঝাতে হয়েছে যে এটা এদিকে শুধুমাত্র শুধু ফিল্ডগুলো সেট করে দেওয়া হয়, এটা বরং বেশি ভালো হবে, ফাস্টার হবে। সো এই তো চলে আসলো। তাহলে জাস্ট আমরা কি করবো, আমরা যদি ফিল্ডসগুলো বলে দিই, তাহলে আর এতগুলো প্রায় হান্ড্রেডস অফ ইনফরমেশন আর শেয়ার হতে হবে না, বরং জাস্ট অল্প কিছু ইনফরমেশন শেয়ার হতে পারে, জাস্ট অল্প কিছু, যতটুকু আমাদের দরকার আছে। দেন ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, রিডিউস নেটওয়ার্ক রিকোয়েস্ট। আমরা কি করি, এটা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল এখানে আছে, এটা আমারই একটা কাজ আছে, কাজের স্ক্রিনশট এখানে রেখে দিয়েছি। ওকে, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে কিছু ক্যাটাগরি আছে, ক্যাটাগরির নামগুলো এখানে শো হচ্ছে। ওকে, ডেটা টেবিলে শো হচ্ছে। এন্ড সাপোজ আমি এখান থেকে অ্যাকশনসে দেখতে পাচ্ছি একটা এডিট বাটন আছে, ওখান থেকে ডিটেলস দেখা যাবে। সো আমি অ্যাকশনস থেকে ডিটেলস বাটনে গেলাম ডিটেলস দেখার জন্য। যদি ডিটেলস দেখে আমি যদি আবার আগের পেজে ব্যাক যাই, তাহলে কি হয়, আবারও এপিআই রিকোয়েস্ট যায়। কিন্তু আমি আমি কোনো কিছু চেঞ্জ করিনি। যদি আমি একটু ব্যাক যাই, আমি এখানে শুধুমাত্র ডিটেইলস চেক করলাম, দেখলাম, এর উপরে ক্যাটাগরির পাশে একটা ব্যাক বাটন আছে, আইকন আছে, আমি জাস্ট ব্যাক চলে আসলাম, কোনো কিছু চেঞ্জ করি না। তাহলে কেন শুধু শুধু একটা এপিআই কল করা দরকার আছে?
বরং আমরা যেটা করতে পারি, আমরা ডেটাকে ক্যাশ করে রাখতে পারি। যদি চেঞ্জ হবে না, তাহলে শুধু শুধু আমরা বারবার এপিআই কলও করবো না। এটা করলে কি হচ্ছে, বারবার যখন এপিআই কল করছেন, আপনার ভাই একটা এপিআই কল 300 to 500 মিলিসেকেন্ড টাইম তো নিবেই। যদি খুব খুব অল্প পরিমাণ ডেটাও হবে তাও। ওকে, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে। সো এই জিনিসটা রিডিউস হতে পারে যদি আমরা ডেটাকে ক্যাশ করে রাখতে পারি। যদি কোনো চেঞ্জ হয় নাই, তাহলে আমরা জাস্ট ক্যাশ থেকে নিয়ে নিব। অ্যান্ড এই ক্যাশটা ইমপ্লিমেন্ট করার জন্য আমি তো রিয়াক্টে কাজ করি, তো রিয়াক্টের মধ্যে একটা লাইব্রেরি আছে রিয়াক্ট রাউটার, সরি রিয়াক্ট রাউটার, রিয়াক্ট রিয়াক্ট কোয়ারি একটা আছে। ওকে, থ্যাংক ইউ। রিয়াক্ট কোয়ারি আছে, এটা না বিল্ট ইন আমাদেরকে সাপোর্ট দিয়ে দেয় ক্যাশিং এর। ঠিক আছে, এটা হচ্ছে ফেচ মেকানিজমের কাজ করে, ডেটা ফেচ করে, প্লাস যেটা করে সেটা হচ্ছে যে খুব সহজে আমরা ডেটাকে ক্যাশ করতে পারি এবং একটা সময় পর্যন্ত বলে দিতে পারি যে এর এক্সপায়ারি টাইম হচ্ছে ফর এক্সাম্পল 10 মিনিটস, 10 মিনিট পর্যন্ত আর কোনো ডেটা লোড করবো না, এরকম আমরা বলে দিতে পারি। অথবা আমরা যদি চাই এটার ক্যাশ মেকানিজম আমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারি ইজিলি। একটা ফর এক্সাম্পল ওপি বানাতে পারি, একটা ক্লাস বানাবো ক্যাশ করার জন্য, সেখানে সেট করা, গেট করা, অ্যান্ড হতে পারে আমাদেরকে ক্লিয়ার করা, এরকম কিছু মেকানিজম রেখে দিব। অ্যান্ড একটা ফ্ল্যাগ ব্যবহার করব, যদি ডেটা চেঞ্জ হয়েছে তাহলে ওটাকে ট্রু ফলস দিব। যদি ডেটা চেঞ্জ হয়, ডিফল্ট ভ্যালু ফলস। যদি যদি চেঞ্জ করি, আমি যদি এডিটে যাই, এডিটে গিয়ে চেঞ্জ করলাম বা ডিলেটে গিয়ে ডিলেট করে দিলাম, তাহলে কি হবে, তাহলে আমরা ওখান থেকে এটাকে ট্রু করে দিব। ট্রু করলে যদি নেক্সট টাইম যদি কোনো আবার রিকোয়েস্ট আসে, যদি যেহেতু ট্রু পেয়েছে, চেঞ্জ আসছে, সুতরাং আমরা কি করবো, আমরা হচ্ছে ক্যাশ থেকে বলবো যে ভাই এটা চেঞ্জ হয়েছে, ক্যাশকে ক্লিয়ার করে দাও অ্যান্ড পুনরায় এপিআই কল করো। ইন দ্যাট কেস এটা খুব রেয়ার। ওকে, কারণ আমরা সবসময় যে ক্রিয়েট করছি, সবসময় আপডেট করছি এরকমটা না। ওকে, সো এটা কি করতে পারে, এটা আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের অনেকগুলো সময় বাঁচিয়ে দিতে পারে, অনেক সময়। ফাইন, দেন এই যে সলিউশনটা এখানে বলা আছে যে ডেটা ক্যাশিং, জাস্ট ডেটাকে ক্যাশ করতে হবে। মানে ক্যাশ করাটা কিন্তু খুব বড় কোনো বিষয় না, আমাদের হতে পারে অল্প কিছু সময় লাগবে, হতে পারে হাফ আওয়ার আর 1 আওয়ার টাইম লাগবে জাস্ট সিম্পল একটা ক্যাশ বানাতে। কিন্তু এর ইম্প্যাক্ট অনেক বড়, প্রচুর এপিআই রিকোয়েস্ট আমাদের কন্ট্রোল হতে পারে। ওকে, দ্য নেক্সট একটা কুইজ আছে, এটা খুব সিম্পল একটা কুইজ, ভেরি সিম্পল। না আপনি দিবেন না, মোটেও না। হ্যাঁ ভাই দিতে পারে, কিন্তু পুরো অ্যান্সার অনলি। এই যে স্পা হচ্ছে যে শরীরে যে আছে না চর্চা ফ্যান্টাস্টিক অ্যান্সার। ওকে, একটু হাত তুলেন ভাই, স্পা। ইয়েস, থ্যাংক ইউ। তো ভাই স্পাতে কে হয়, কে বলতে চায়? শিওর, প্লিজ। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মূলত একটাই পেজের মধ্যে আমরা কাইন্ড অফ ঘোরাঘুরি করি, শুধু সেটা না ইউআইতে কোনটা দেখাবো না, এটা লজিকটা বাইন্ডিং করা থাকে, আমাদের পুরো পেজটা রিলোড দেওয়া লাগে না। ইয়েস, রাইট। ওকে, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের আরেকটা বিষয় আছে, একটু হোল্ড করুন। সেটা হচ্ছে যে সে ইনিশিয়ালি কি করে, প্রত্যেকটা ফাইল নিয়ে আসে, তাই না? পুরো অ্যাপ্লিকেশনের ফাইলটা নিয়ে চলে আসে। আমরা আসছি স্পিড ম্যাটার্স করতে, সব ফাইল একসাথে নিয়ে চলে আসে, এটা কি আদৌ ভালো? তাহলে কেন স্পা এখানে আসছে, ভালো তো কেন আসছে? সব একবার নিয়ে আসলাম গল্পটা কি আমরা এনি আইডিয়া? স্মল অ্যাপ্লিকেশনের জন্য এটা অনেক ভালো, কারণ হচ্ছে আমার হয়তো অনেক রাউট নাই, সেক্ষেত্রে আমার তো প্রবলেমও নাই, তারপর 2-3টা পেজ, তাহলে আমি একটা স্পা দিয়ে পেজটা বানাই ফেললাম। আর যদি অনেক বড় অ্যাপ্লিকেশন আছে, সার্ভার সাইডে গেলাম, লেজি লোডিং করলাম। রাইট, কারেক্ট অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের সুবিধা হচ্ছে কি, স্পা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, এখানে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, জাস্ট ইগনোর ইট। ওকে ফাইন। আচ্ছা, এখানে কি আছে, এখানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের যে সুবিধা আছে, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন প্রথমের দিকে সব যত ডেটা আছে আমার অ্যাপ্লিকেশনের, যত ফাইল আছে, ফর এক্সাম্পল দেয়ার হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ ফাইল, প্রত্যেকটা ফাইলকে নিয়ে চলে আসবে। অ্যান্ড দেন আপনি বাম পাশে একটা মেনু দেখছেন, এখানে কন্টেন্ট, উপরে একটা হেডার আছে। অ্যান্ড যদি আমি এরকম করি, আমি বর্তমানে ক্যাটাগরিতে আছি, সাপোজ ক্যাটাগরি থেকে চেঞ্জ করে আমি ড্যাশবোর্ডে গেলাম, তাহলে কি হবে, আমার বাম পাশের যে মেনু আছে, উপরে হেডার আছে, এগুলোতে কোনো চেঞ্জ আসবে না, এগুলোর মধ্যে কোনো চেঞ্জ আসবে না, শুধুমাত্র আমার কন্টেন্ট এরিয়ায় কন্টেন্ট চেঞ্জ হবে। তো প্রথমবার যে ইনিশিয়াল লোড হবে, সেই ইনিশিয়াল লোড হতে একটা ট্রেডিশনাল ওয়েবসাইট থেকে সময় বেশি নেবে, কিন্তু পরবর্তী প্রত্যেকটা রিকোয়েস্ট, সাবসিকুয়েন্ট রিকোয়েস্টগুলোতে আর অত বেশি সময় নেবে না, শুধুমাত্র ওই কন্টেন্ট এরিয়ায় যাবে, তার এপিআই কল করে ডেটা নিয়ে এসে শুধুমাত্র ওই ডেটা শো করবে। সুতরাং বারবার কোনো রিপেইন্ট হবে না, সো আমার সময় অনেকটা বেঁচে যাবে। হ্যাঁ, ইনিশিয়াল লোড টাইমটা একটু বেশি লাগছে।
বাট এর সলিউশনও আছে, সলিউশনটা ভাই অলরেডি দিয়েছেন, আমরা ওদিকেই যাব। সো দ্য কোশ্চেন, there is also a question. Okay. সাপোর্টেড কল দিব ভাই? না, সাপোর্টে কল দিতে হবে না আসলে, কারণ অ্যান্সারটা চলে আসছে, এখানে কোশ্চেন করার কোনো কিছু নেই। ফর এক্সাম্পল, আমি এখন এখান থেকে এই সাপোর্ট পেজ আছে একটা, এই সাপোর্ট পেজ আমি কয়বার যেতে পারি? হাউ মেনি টাইমস? কি মনে হয় আমি 1 মাসের মধ্যে কয়বার যাব? ডে বাই ডে, উইকস বাই উইকস, মান্থ অন মান্থ আমরা হয়তো ভিজিটই করবো না এটা, কিন্তু এর জাভাস্ক্রিপ্ট ফাইলটা বারবার লোড নিচ্ছি অন এভরি রিকোয়েস্ট। হ্যাঁ, প্রত্যেকবার যখনই আমরা নতুন করে লগ ইন করছি বা যখনই অ্যাপ্লিকেশনে আসছি, তখনই কি হচ্ছে, আমরা এই ফাইলটাকে নিয়ে আসছি, এই ফাইলটাও চলে আসছে। অ্যান্ড এটা প্রবলেম, আসলে আমার এতগুলো ফাইলের দরকার হয় না, কারণ আমরা একটা ওয়েবসাইটের মধ্যে হতে পারে 3-4টা পেজই বারবার ভিজিট করছি, বাট দ্যার আর মেবি 100 ফাইলস। তো 100 ফাইলকে বারবার লোড নেওয়ার, ইটস কমপ্লিটলি মিনিংলেস। ওকে, সো যেটা করতে পারি আমরা, আমরা কি করব, আমরা হচ্ছে খুব সিম্পল ভাবে কোড স্প্লিটিং করব। কোড স্প্লিটিং কি, লাইক বডি স্প্লিটিং, হ্যাঁ, হাত পা নাক কান মুখ সবকিছু আলাদা করে ফেলা, কোডকে স্প্লিট করে ফেলা পার্ট বাই পার্ট, যে আমার এই পার্টটা লাগবে। ফর এক্সাম্পল, ড্যাশবোর্ডটা আসবে শুধুমাত্র প্রথমবারে, পরে যদি আমি যদি ক্যাটাগরিতে যাই, শুধুমাত্র ক্যাটাগরি ডেটাই লোড করব, এছাড়া লোড করব না। তাহলে এই যে লেজি লোডিং আছে, অ্যান্সার তো হচ্ছে লেজি লোডিং। এই লেজি লোডিং অ্যাকচুয়ালি আমরা 3 টাইপের করতে পারি। নাম্বার 1 তো হচ্ছে এটা যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে রাউট লেভেলে লেজি লোডিং করতে পারি। যেই রাউটে যাব, যখন আমি ক্লিক করব ওই রাউটে, ফর এক্সাম্পল যদি আমি সাপোর্টে ক্লিক করি, তাহলেই শুধুমাত্র সাপোর্টের ডেটা লোড হবে, আদারওয়াইজ সাপোর্টের যেই এই জাভা ফাইল আছে সেগুলো লোড হবে না। নাম্বার 1 সলিউশন এটা হচ্ছে রাউট লেভেলে। এরপরে আরো হতে পারে, সেটা হতে পারে যখন আপনি কোনো জায়গায় ক্লিক করছেন, ক্লিক করলেই কোনো একটা ডেটা লোড নিবে। ফর এক্সাম্পল, যখন মেসেঞ্জার থেকে যদি আমি একটা আইডিয়া দিই, মেসেঞ্জার থেকে আমরা যদি ইমোজিতে ক্লিক করি, শুধুমাত্র সেই ক্ষেত্রে কিন্তু ইমোজিগুলোকে লোড করি। এখন দেয়ার আর মেবি হান্ড্রেডস অফ ইমোজির কিন্তু সাইজ আছে। ওকে, 1 MB 2 MB বা 10 MB সাইজ হতে পারে। তো এত ডেটা ইমোজি তো সবসময় ব্যবহার করা হয় না, ইভেন সবাই ব্যবহারও করে না, তাহলে প্রত্যেকবার কি লোড করার কোনো দরকার আছে? সো এই জায়গায় একটা লোডিং দিতে পারি। সেই লোডিংটা হচ্ছে কি, সেই লোডিংটা হচ্ছে যদি কোনো কম্পোনেন্টে ইন্টারঅ্যাক্ট হয়, সেই ক্ষেত্রে আমরা লেজি লোড করে নিয়ে আসতে পারি ইন দ্যাট কেস। অ্যান্ড আরেকটা কেস আছে, সেটা হচ্ছে কি, মেগামাইন্ডসের ওয়েবসাইটটা, ওকে, এখানে আমি নেই, এখানে দিইনি। মেগামাইন্ডসের যে ওয়েবসাইটটা আছে, সেখানে ধরুন 1000 মানুষ আসছে, কিন্তু আপনি কি মনে করেন 1000 জনের মধ্যে কয়জন স্ক্রল করে 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 হোম পেজে পুরো নিচ পর্যন্ত আসবে, একদম লোয়ার এন্ড পর্যন্ত? 80% হবে? আচ্ছা, হতে পারে, কিন্তু বারবার রিকোয়েস্টে বারবার আপনি তো আসবে না। তাহলে কি দরকার আমার নিচের ফুটারকে লোড করার বা নিচের দিকে কনটেন্ট গুলোকে লোড করার? তাই যেটা সলিউশন সেটা হচ্ছে কি, আমি যখন স্ক্রিনে যেটা শো করছি, শুধুমাত্র ওইটুকুকে আমার স্ক্রলের উপর ডিপেন্ড করে ওইটুকুকে আমি লোড করে নিয়ে আসবো। আমি যদি লোড করে নিচে যাই, তাহলে নিচের কনটেন্টও আসবে। এরপর যদি আমি আরো নিচে যাবো, তাহলে আরো নিচের কনটেন্ট আসবে, না গেলে আর কনটেন্ট লোড নিবে না। এতে করে কি হয়, আমার ডেটা কে ফেচ করে নিয়ে আসা, ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে যে ফেচ করে নিয়ে আসা হচ্ছে, এটা অনেক কমে যায়। স্পেশালি ইমেজের কথা চিন্তা করেন, নিচে আমার 5-10টা ইমেজ আছে। হ্যাঁ, যদি একটা এডটেক ওয়েবসাইটের কথা বলি, যেখানে কোর্স আছে, ফর এক্সাম্পল ইন্টারঅ্যাক্টিভ ফেয়ার্স, সেখানে মেবি 20টা কোর্সের আছে, 20টা কোর্সের ইমেজ আছে। ইমেজের তো সাইজ অনেক বড় হয়। ফর এক্সাম্পল 1 MB 2 MB হলো, তার মানে 20টা ইমেজের সাইজ হচ্ছে 40 MB। তো যদি আমি কি করি, আমি হচ্ছে লেজি লোড দেই, যে শুধুমাত্র ওই জায়গাতে গেলেই, স্ক্রল করে গেলেই শুধুমাত্র কি হবে, আমার ডেটা লোড নিবে। ইন দ্যাট কেস আমার ওয়েবসাইটটা যথেষ্ট ফাস্ট হয়ে যাচ্ছে, সমস্ত ডেটা একবারে লোড করতে হচ্ছে না। ওকে, অনেকগুলো পয়েন্ট চলে আসছে, আরো অনেক কিছু করা যায়, বাট আমরা খুব বেশি কিছু করবো না। আরেকটা আছে, রিডিউস ডিপেন্ডেন্সিস। অ্যাজ আ বিগিনার, যখন আমি রিয়াক্ট জেস এর প্রথম কাজ করছিলাম, আমার এখনো মনে আছে, আমি একটা ওয়েবসাইট বানিয়েছিলাম যেখানে ক্যারোসেল দিয়েছিলাম। এক প্রজেক্টে 4টা-5টা ক্যারোসেল ট্রাই করেছিলাম। এই 4টা-5টা ক্যারোসেলই ছিল, মাল্টিপল ক্যারোসেল ছিল একটা প্রজেক্টের মধ্যে। তো এতগুলো ক্যারোসেল নেওয়া কোনো মানে হয় না। অ্যান্ড এত ডিপেন্ডেন্সি নিলে কি হবে, আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। স্পেশালি যদি আপনি কোনো অ্যানিমেশন লাইব্রেরি ব্যবহার করছেন, যেটা সাইজ অনেক বড়, বিশাল বড়, সেটা আপনার পুরো অ্যাপ্লিকেশনকে কি করতে পারে, হ্যাম্পার করতে পারে, আপনার পুরো অ্যাপ্লিকেশনটাকে স্লো ডাউন করে দিবে। সো ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি,
লাইব্রেরিগুলোকে খুব বেছে বেছে চুজ করতে পারি অ্যান্ড তার অল্টারনেট কোনো লাইব্রেরি আছে কিনা সেটা দেখবো। লাইক হতে পারে আমার একটা আছে, লাইক ফর এক্সাম্পল মোমেন্ট জেস অফার্স মেবি হান্ড্রেডস অফ ফিচার, ওকে, বাট আমার সেই হান্ড্রেডস অফ ফিচারের দরকার নেই। আমার কোনো মিনিমালিস্ট লাইব্রেরি দরকার যেটা 3-4টা ফিচারের কাজ করে, ওই 3-4টা ফিচারের কাজ দিয়েই আমার কাজ হয়ে যাবে। ওকে, এই মোমেন্ট জেসের সাইজটা দেখেন, সাইজ হচ্ছে 4.35 MB, যেটা যথেষ্ট বড় একটা আছে, এর মধ্যে 539টা ফাইল আছে। দিস ইজ হিউজ। বাট আমরা কি এই জায়গাতেই ডেট ফরম্যাট npm এই প্যাকেজটা ব্যবহার করতে পারি না, যেটা শুধুমাত্র 19 কিলোবাইট, which is probably 100 times light। আমরা যখন ডিপেন্ডেন্সি বেছে নিচ্ছি, সিনিয়ররা যেটা করে, সিনিয়রদের অভিজ্ঞতা হয়ে যায়, তারা হচ্ছে ভাই খুব ভালো ভালো ডিপেন্ডেন্সি বেছে নিয়ে বের করে, কিন্তু জুনিয়ররা যেটা করে ওটা হচ্ছে তারা ইউটিউবে যেটা দেখে, ইউটিউবের মধ্যে ট্রেনাররা যেটা দেখায় ওটা নিয়ে চলে আসে। হ্যাঁ, ওকে। তো সব লাইব্রেরি নেবেন না, চেষ্টা করবেন কিছু জিনিস নিচে থেকে করার। ফর এক্সাম্পল আমি একটা উইয়ার্ড লাইব্রেরির নাম বলি, যেটা থাকা উচিতই না, কিন্তু ওটা আছে, and ওটা মুভি মিলিয়ন্স অফ ডাউনলোড হয়, উইকলি ডাউনলোড। ইজ অড। এটা নাম্বার ইনপুট দিবে এন্ড সেই লাইব্রেরিটা আউটপুট দিবে ট্রু অর ফলস। এইরকম কোন প্যাকেজ কি থাকা উচিত? কিন্তু এইরকম প্যাকেজ মিলিয়ন্স এ ডাউনলোড হচ্ছে উইকলি। সো ওইরকম প্যাকেজ মানে ছোটখাটো যদি কাজ থাকে, অল্প পরিমাণ কাজ আছে, সেই সব জায়গাতে আপনারা প্যাকেজগুলোকে ব্যবহার করবেন না, বরং চেষ্টা করুন নিজে থেকে র কোড লেখার আছে। ওকে, তারপরে হয়ে গেল ফর এক্সাম্পল আপনি হচ্ছে একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন বানিয়েছেন, যেখানে হতে পারে কোনো স্ক্রলারটাকে একটুখানি কালার করবেন, স্ক্রলের সাইজটা ছোট করবেন, এর জন্য কোনো npm প্যাকেজ ব্যবহার করলেন। এই ছোট ছোট কাজের জন্য না করে বরং হয়তো আপনার 15-20 মিনিট সময় লাগবে, একটু আর&ডি করতে হবে। আর&ডি করে কি করবেন, একটু পড়াশোনা করে সিএসএস এর উপরে প্রচুরই পেয়ে যাবেন, নিজে থেকে একটু মডিফাই করে কাজ করে নেন। তাহলে কি হবে ভাই, আমাদের সাইটটা যথেষ্ট স্পিড আপ হতে পারে। এটা আরেকটা জিনিস আছে, খুবই খুবই কমন, এটা বিগিনাররা মিস্টেক করে। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাভয়েড কমপ্লেক্স অ্যানিমেশন। মানে একটা কাজ পারলেই যে করতে হবে বিষয়টা কিন্তু ওরকম না। আচ্ছা, ইমাজিন করেন, হ্যাঁ, আপনাকে একটা গেমিং ওয়েবসাইট আছে, হ্যাঁ, আপনি গেম খেলতে আসছেন, সেই ওয়েবসাইটের মধ্যে প্রচুর অ্যানিমেশন হচ্ছে, মেবি দ্যাট ইজ ওকে, গেমের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা মেডিকেল সফটওয়্যার, একটা মেডিকেল কোম্পানির, সেখানে কি অ্যানিমেশন থাকা উচিত? এক এক সেকেন্ডে মানুষের মৃত্যু হতে পারে। এইরকম সাইটগুলো কিন্তু খুব বেশি, মানে কি বলবো এটাকে, কি বলা যায়, ওয়ার্ড কি আসে আমার, ওয়ার্ড মাথায় আসতেছে না কিছু। খুব সেন্সিটিভ, রাইট, খুব সেন্সিটিভ ওয়েবসাইট এগুলো, ঠিক আছে? তো এই সব জায়গায় 1 সেকেন্ড নষ্ট করাটা কোনো মানে হয় না। তাই যখন আপনি এরকম কোনো ওয়েবসাইট বানাচ্ছেন, চেষ্টা করবেন অনেক কম অ্যানিমেশন ব্যবহার করার। মানে অ্যানিমেশন পারলেই দিতে হবে, এটা মিনিংলেস। ওকে, ইয়েস, হতে পারে, ফাইন। আর অনেক কাজ করা যায়, অনেক কাজ যেটা এখানে দেওয়া হয় নাই। ফর এক্সাম্পল আমরা যে ফাইলগুলো আছে, ফাইলগুলোকে কম্প্রেস করতে পারি, মিনিফাই করতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে বিভিন্ন অ্যালগরিদম আছে, লাইক আমরা জিপ করতে পারি, অথবা হচ্ছে আমরা আই থিঙ্ক আমি নামটা ভুলে গেছি, ব্রটলি না কি এর নাম, ব্রটলি কম্প্রেশন দিয়ে আমরা কিন্তু সাইজটাকে একটা, আমরা যে কাজ করছি পুরো প্রজেক্টের সাইজটাকে হয়তো আমরা 50% রিডিউস করে আনতে পারি। ওকে, 50% না হলে 20% ও 30% মেবি। সো এরকম করে যদি আপনারা কম্প্রেস করে আপলোড করেন, তাহলে কি হবে, আমাদের সাইটটা যথেষ্ট দ্রুত ডাউনলোড করতে পারবে ব্রাউজার, সো দ্যাট ব্রাউজার দ্রুত ডেটা শো করতে পারবে স্ক্রিনে। জি, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন কোনো কোশ্চেন আছে নাকি? এখানে কফি শুধু দিয়ে রেখেছি, আমি আসলে কাউকে দিব না, ঠিক আছে? লাগলে পেছন থেকে নিয়ে নেন। জি, জি, জি। আচ্ছা, ইমেজ থেকে যেটা বলছিলেন আপনি, এই যে লেজি লোডিং, আমার ডাটা যদি এখানে এপিআই থেকে আসে, তাহলে এটাও কি করা যাবে? মানে আমার ইমেজের ডাটাটা, ইউআরএলটা এপিআই থেকে হ্যাঁ, আসছে। হ্যাঁ, হ্যাঁ। আর একটা জিনিস, এই যে ইউজার আইডি দিয়ে তারপর যে ফিল্ডগুলা আমি বলবো, ওই ফিল্ডগুলো আসবে, এটা যদি এপিআইতে, তো মানে এরকম তো থাকবে না। আমার এপিআইতে শুধু আছে ইউজার আইডি,
অনুযায়ী সে আমাকে ফুল না 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 না, আপনাকে ব্যাকএন্ড ডেভেলপারকে ইনফর্ম করতে হবে যে আমার ডেটা এই পরিমাণ লাগবে, তুমি আমাকে এরকম একটা এপিআই বানিয়ে দাও। আচ্ছা, ওটা কিউরি সে ওটা ওরকম বানিয়ে দিবে। যদি শুধুমাত্র স্ল্যাশ ইউজার স্ল্যাশ আইডি থাকবে তাও কাজ করবে, যদি ফিল্ড সেট করে দিবেন তাও কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে নেটওয়ার্ক ডেডিকেশন যেটা, তো এই ক্ষেত্রে অ্যাঙ্গুলার ক্ষেত্রে কি আইডিয়া আছে আপনার? আমি কখনো অ্যাঙ্গুলারে কাজ করিনি ওভাবে, বাট আপনি বলুন যদি কোনো কোশ্চেন থাকে। মানে ক্যাশিংটা অ্যাঙ্গুলারে কিভাবে করা যেতে পারে? একটা ক্লাস বানিয়ে নেন ক্যাশ নামের। হ্যাঁ, আমি তো অ্যাঙ্গুলারে কখনো কাজ করি নাই, সো অ্যাঙ্গুলার এগুলো জানি না। আচ্ছা ভাই, অ্যাঙ্গুলারে যে ব্যাক বাটন দিলে ক্যাশিং এটা কিভাবে করা যায়, বা ব্যাকএন্ড কোনো প্যাকেজ আছে নাকি? কোন প্যাকেজটা এরকম কিছু? ফ্রন্ট এন্ড প্যাকেজ, ফ্রন্ট এন্ড ক্যাশিং। এরকম না না, ফ্রন্ট এন্ডের জন্য এরকম কোন অ্যাঙ্গুলার ক্যাশিং সোফার আমি যদি জানি ফ্রন্ট এন্ডের জন্য অ্যাঙ্গুলারে কোনো ক্যাশিং ইমপ্লিমেন্ট করার কোনো ওয়ে নাই, কিন্তু লেজি লোডিং যেটা আমরা বলি, লেজি লোডিং আমরা করতে পারবো। এবং হচ্ছে আদার যে কি বলে ভ্যানিলা অপটিমাইজেশন যেটা, সেইগুলো আমরা করতে পারি। কিন্তু রিঅ্যাক্টে ভাইয়া যেটা দেখাইলো যে ইউআরএল এর এগেইনস্টে আমরা ক্যাশ করতে পারবো, সেরকম কোনো সাপোর্ট অ্যাঙ্গুলারে এখন পর্যন্ত নাই। বাট অ্যাঙ্গুলার যেহেতু রিঅ্যাক্টে কপি করে আগাচ্ছে, ইনশাল্লাহ সামনে হয়তো চলে আসবে। আচ্ছা, আমি বলি, এটা আপনি খুব সহজে নিজে থেকে কাস্টম বানিয়ে নিতে পারবেন। আপনি একটা ওপি, একটা অবজেক্ট, একটা ক্লাস বানিয়ে নেন, ঠিক আছে, সেখানে একটা ম্যাপ বানিয়ে নেন। ওকে, ডেটাগুলোকে ওই ম্যাপের মধ্যে বা অবজেক্টের মধ্যে স্টোর করতে থাকেন, দ্যাটস ইট। ওকে, ডেটাগুলো স্টোর করেন, জাস্ট একটা গ্লোবাল ভ্যারিয়েবল ব্যবহার করেন। ওকে, স্ট্যাটিক ভ্যারিয়েবল, সেখানে ট্রু ফলস মেনটেন করেন। ওকে, নর্মালি ডিফল্ট ভাবে থাকবে ফলস। যদি কোনো রকম এডিট হয়, যদি কেউ এডিট করে বা ডিলিট করে, তাহলে আপনাকে আবার ক্যাশ ক্লিয়ার করতে হবে, এই জন্য ওটাকে ট্রু করে দেবেন। দেন যদি কেউ নেক্সট টাইম যদি আবার রিকোয়েস্ট আসে, যদি দেখে যে ট্রু আছে, তাহলে ক্যাশটাকে ক্লিয়ার করে আপনি আবারও এপিআই কল করবেন, ডেটা আসবে, ডেটা ক্যাশে সেট করে দিবেন এবং ফ্রন্ট এন্ডে শো করে দিবেন। ইটস রিয়েলি সিম্পল। ইয়েস প্লিজ। ভাইয়া, আমার হচ্ছে, আপনি তো ইমেজ অপটিমাইজেশন নিয়ে বলছেন, ভিডিও অপটিমাইজেশন নিয়ে যদি কিছু টিপস এন্ড ট্রিক্স দিতেন। ভিডিও অপটিমাইজেশন, ও মাই গড, ভিডিওর যে একটা আছে, ভিডিও ধরে নেন, আমাদের ব্রাউজারে যখন কোনো কিছু আমরা শো করি, ওকে, তখন না ব্রাউজার সব কিছুকে ডাউনলোড করে তারপরে শো করে। ওকে, সো যদি ধরে নেন ভিডিওর সাইজ আছে 1 জিবি বা 10 জিবি, কোনো মুভি আছে 2 ঘন্টা 3 ঘন্টার, সেক্ষেত্রে কী হবে? ওটাই আমি আস্ক করতেছি, কি হবে? ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করি, এই কাজটা আমি কখনো করি নাই, বাই দ্য ওয়ে, প্রথমে বলে দেই। ওকে ফাইন, যেটা করতে পারি আমরা কি করি, ফর এক্সাম্পল ইউটিউবে যদি দেখেন, ইউটিউবের মধ্যে কি হয়, ভিডিওতে যখন ভিডিও প্লে হয় নিচে কিন্তু গ্রে কালারের দেখবেন যে একটা সামনের দিকে আগাচ্ছে। ওকে, ওটা বোঝায় যে অতটুকু ডাউনলোড হয়ে গেছে। ওকে, তার মানে হচ্ছে ভিডিও অ্যাকচুয়ালি একটা না, ভিডিও একটা আছে, বাট ওটা বিহাইন্ড দ্য সিনে ওটা ছোট 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 চাঙ্ক আকারে ভাগ হয়ে একটা ভিডিও 100টা পার্টের মধ্যে আছে। দেন সে কি করছে, পার্ট বাই পার্ট ডাউনলোড করছে অ্যান্ড একটা করে শো করছে। যখন একটা শেষ হয়ে যাচ্ছে তখন আরেকটা শো হচ্ছে, আরেকটা ডাউনলোড হয়ে শো হচ্ছে। এতে করে ফুল ভিডিও একবার ডাউনলোড হতে হয় না। এবং এখানে আরেকটু কাহিনী আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর যেই কিছু হয় না, লাইক 720p, তারপর হচ্ছে 320, ওকে, প্রত্যেকটা চাঙ্কের জন্য এরকম করে সেভ করা থাকে। যখনই আপনার নেটওয়ার্কে ব্যান্ডউইথ কমে যাবে, তখন সেই ব্যান্ডউইথ অনুযায়ী ব্রাউজার নিজেই ওইরকম কিছু ফেচ করার জন্য রিকোয়েস্ট করে দেবে অ্যান্ড ব্যাকএন্ড থেকে ওইরকম ডেটা চলে আসবে। আচ্ছা ভাই, এখানে একটা কোয়েশ্চেন। তো ইউটিউবের কথা আমরা বাদ দিই, ইউটিউব হচ্ছে খুবই অ্যাডভান্স টাইপের, হ্যাঁ। তো হচ্ছে যারা লাইক নর্মাল ইন্টারমিডিয়েট লেভেল আছে, তারা হয়তো ওটা ওই কোড লেভেলটা আমরা রিচ করা এখনই পসিবল না। তো ধরেন ইন্টারেক্টিভ কেয়ার্সের কথাই আমরা ধরি, ইন্টারেক্টিভ কেয়ার্সের ওয়েবসাইটে অনেক কোর্স আছে, রাইট? অ্যান্ড এক একটা কোর্সের এক একটা ভিডিওর হয়তো বা লেন্থ 15 মিনিটস 20 মিনিটস, ওকে, আবার অনেকগুলো আছে 2 আওয়ার্স, রাইট? তো এই ভিডিওগুলো আপনি যেভাবে বলছেন যে হচ্ছে একটা ভিডিও ধরেন 20 মিনিটের একটা ভিডিও, এটা হচ্ছে 1 মিনিট করে 20টা পার্টে ভাগ করে রাখছে। ওকে, এখন আমি যখন আপলোড করবো ভিডিওটা ওয়েবে, ক্লাউডে যখন ভিডিওটা আপলোড করবো, তখন কিভাবে করবো? তখন তো আমি 1 মিনিট করে আপলোড করতে। এটা আপনার কাজ না, আপনি ফ্রন্ট এন্ড থেকে একটা ভিডিও আপলোড করবেন, ব্যাক এন্ড ডেভেলপার এটা হ্যান্ডেল করবে। ওটাকে কীভাবে করে চাঙ্কে করবে, প্রসেস করবে, তার সাইজকে অপটিমাইজ করবে, এই সমস্ত কাজ ব্যাক এন্ড থেকে হ্যান্ডেল হবে। ওটা কিভাবে করবো জানা আছে? বিকজ আমি ব্যাক এন্ডটাও হ্যান্ডেল করি। ওকে, না, আমি ব্যাক এন্ড থেকে আমি কখনো এই কাজটা করিনি। এটার একটা ট্রান্সকোডিং, একটা মানে ভিডিও ট্রান্সকোডিং এর একটা সিস্টেম ডিজাইন আছে, ঠিক আছে? ওটা আপনি যদি একটু স্টাডি করেন তাহলে পারবেন। আমি কখনো এই কাজ করি নাই, যে কারণে এটা আমার স্টাডি ওভাবে করা হয়নি। ওকে, বুঝতে পারছি ভাইয়া। আমরা শুধুবার দুইটা প্রশ্ন নিব। ওকে, এইচএনএস দিয়ে ভাই মনে হয় কাজ করেছেন, ভাই সলিউশনটা বলে দিয়েছেন। একটু আপনি যদি এইচএনএসটা দেখে নেন তাহলে আপনি পারবেন এটাকে। ওকে, আমরা শুধু দুইটা প্রশ্ন নিব, তারপর আমরা ইনশাআল্লাহ নেটওয়ার্কিং যাতে বেশি করতে পারি সেটার জন্য একটু সময় রাখতে চাই।
আমার প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় পেলোড ইনক্রিপ্টেড থাকে, মানে অনেক সেন্সিটিভ ডাটা নিয়ে কাজ করার জন্য। তো এই পেলোড যদি এরকম ইনক্রিপ্টেড থাকে, যেটা আমার আবার ডিক্রিপ্ট করতে হবে, আমি এই সরি ক্ষেত্রে শুনতে পাচ্ছি না আপনার কথা। মানে পেলোডটা ইনক্রিপ্টেড আছে, সো এরকম ক্ষেত্রে মানে স্পিডের উপরে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা? মানে পেলোডটা আমি যে রিকোয়েস্টটা মানে সেন্ড করতেছি, আমার কাছে যখন ডাটাটা আসতেছে তখন সেটা ইনক্রিপ্টেড অবস্থায় আসতেছে, এবং আমি সেটা তারপরে ডিক্রিপ্ট করে তারপরে হচ্ছে এই করতেছি, সে কোনো ব্যাংকিং ইনফরমেশন বা কোনো পেমেন্ট সিস্টেম। তো এই ক্ষেত্রে আসলে মানে স্পিডের উপর কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, মানে আমি কি ইনক্রিপ্টেড করলে নো নো নো, আপনি যখন এনক্রিপ্ট করেছেন আপনার কাছে এনক্রিপ্টেড ডেটা আসছে, এখন আপনাকে এটাকে ডিক্রিপ্ট তো করতেই হবে। তো ডিক্রিপ্ট করতে ফর এক্সাম্পল একটা লুপ চালিয়েছেন, হ্যাঁ একটা স্ট্রিং আছে, স্ট্রিং এর উপর আপনি লুপ চালিয়েছেন, তো ওটা যেই একটা স্বাভাবিক সময় নিবে ওটা তো নিবে না, ওটা খুব বেশি সময় হবে না। আই ডোন্ট থিঙ্ক সো, ডিক্রিপ্ট করতে খুব বেশি সময় লাগবে না। ওকে। আরেকটা প্রশ্ন ছিল খায়রুল ভাইয়ের কাছে, করতে পারি কি? আচ্ছা, এনএক্স মনোপলিতে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে সরি সরি মনোপলি না, আচ্ছা এনএক্স এই কোশ্চেনটা মনোরিপো। কি আড্ডা দেওয়ার সময় করা যাবে না? আর যখন আড্ডা হবে তখন তখন করা যাবে না এই কোশ্চেনটা? ওকে। লাস্ট প্রশ্ন। জি ভাইয়া ওখানে। আমার হচ্ছে পারফরমেন্স মনিটর টুলস নিয়ে মানে জানার ইচ্ছা। ইন নরমাল তো আমরা লাইট হাউস ইউজ করি মানে ব্রাউজারের ক্ষেত্রে, কিন্তু এর চেয়ে বেটার কোনো টুল আছে নাকি? আরেকটা আছে আনলাইট হাউস, সেটা দেখেছেন কি? আনলাইট হাউস নামের একটা টুল আছে, ওটা আমি বহু আগে, এটা আমার প্রায় 1 বছর আগে আমি ব্যবহার করেছিলাম, একটু দেখেছিলাম হালকা একটু, বাট এটা অনেক দিন দেখা হচ্ছে না। আপনি এই টুলগুলোকে যদি ব্যবহার করেন তাহলে ওখানে ওই এলসিপিগুলো থাকে, ঠিক আছে, যে কি বলে এটাকে, এলসিপির ফুল মিনিং কি ভুলে গেছি, লার্জ কন্টেন্টফুল পেইন্ট, ঠিক আছে, যে একটা জিনিসকে পেইন্ট হতে কত সময় লাগছে, তারপরে কয়েকটা জিনিস থাকে এরকম, যেগুলো আপনাকে ওরা দিয়ে দেয়। এগুলোর উপরে আই থিঙ্ক ক্রোমের এক্সটেনশনও আছে, সেখান থেকে আপনাকে কনসোল লক করে দেখায় দিবে যে এটা কি গুড অবস্থায় আছে, নাকি হচ্ছে এটা ইমপ্রুভমেন্ট দরকার, নাকি এটা ব্যাড অবস্থায় আছে, পুর কন্ডিশনে, সেটা দেখায় দিতে পারে। এটা কি থার্ড পার্টি এক্সটেনশন? জি, মানে লাইট হাউস তো বিল্ট ইন থাকে গুগল ক্রোমে, ওটা কি থার্ড পার্টি? হ্যাঁ ওটা থার্ড পার্টি। ঠিক আছে, থ্যাংক ইউ। যে ওয়েব ভাইটালস গুলো আছে, কোর ভাইটালস, সেগুলো থেকে পাওয়া যায়। ওকে, আই থিঙ্ক দ্যাটস, থ্যাংক ইউ ভাই। ওকে, বাই দ্য ওয়ে একটা কথা বলি, এটা আমার প্রথম সেশন, আমি জানি না ঠিক কেমন হয়েছে, বাট চেষ্টা করেছি।